বাহিরে যারা দখল করে আছে, আমরা স্পষ্টভাবে দেখেছি প্রেস ক্লাবের ভিতর থেকে কিছু কর্মচারী এসে তাদেরকে সমর্থন করেছে। প্রেস ক্লাবের বাহিরের দখলটাও তাদের সমর্থনে, এবং তারা আওয়ামী লীগের সময় থেকে দখল করে আছে। এমনকি প্রেস ক্লাবের ভিতরেও কোনো একজন অ্যাক্টিভিস্ট একটা বক্তব্য দিতে গেলে মাইক্রোফোন ধরলে আপনাদেরকে কতটুকু হ্যারাসমেন্ট করে আপনারা দেখেছেন, এবং ওরা এদের রূপটা কখনো বদলায়নি। প্রেস ক্লাবে উপর থেকে মাথা পর্যায়ে আওয়ামী লীগের কয়েকজন পালায়ে গেছে, কিন্তু লোয়ার লেভেলে আবার সেই ওই মাহমুদুর রহমান স্যার যখন আসতেছে, স্যার স্যার বলে চা গায়ে দিচ্ছে, কফি দিচ্ছে, কিন্তু এরা কিন্তু ভিতরে ভিতরে আওয়ামী লীগের দালাল। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এগুলো নজর দেওয়া দরকার। যারা এখানে বড় ভাইরা আছেন তাদেরকে বলবো, আপনারা এই লোয়ার লেভেলটা ঠিক করেন, না হলে জাস্ট কোনো একটা আনসার্টেন এক্সপেক্টেড ঘটনা চলে আসলে আপনারাও কিন্তু এদের দ্বারা আক্রান্ত হবেন। এরা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ, আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই করছি, আমাদের বিরুদ্ধে এরা ক্ষিপ্ত। এরা কিন্তু স্বৈরাচারের নিংড়ানি খাওয়া পাবলিক। সো এটা এটা বিশুদ্ধ করা দরকার। এখানে প্রেস ক্লাবের ভিতরে বিষাক্ত রক্ত আছে, এই বিষাক্ত রক্ত বের না করা পর্যন্ত আমরা কেউই নিরাপদ না। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনারা একটা অনুসন্ধান করে ভিডিওটিতে আমাকে দেখালেন, আর সেখানে একজন যেমনটা বলছে যে 5 তারিখের পরে আমি বিএনপি থেকে আওয়ামী লীগ হয়ে গেছি। যেহেতু আপনারা একটা রাজনৈতিক দল, নিশ্চয়ই আপনাদের মাঠে খবর আপনাদের কাছে আছে। তো এরকম কি অনেকেই কি বিএনপি থেকে আওয়ামী লীগ হয়ে যাচ্ছে? দেখুন, এই 5 তারিখের আগের বাংলাদেশ, 5 তারিখের পরের বাংলাদেশ আলাদা। বিএনপি একটা বৃহৎ রাজনৈতিক দল, জামাত ইসলাম একটা বৃহৎ রাজনৈতিক দল। এই সকল দলে বিভিন্ন অপরাধীরা, মানে আবার গণ অধিকার পরিষদ আছে, নাগরিক কমিটি আছে। আওয়ামী লীগের যে অপরাধীরা, এরা কিন্তু এই অপরাপর সকল দলে ঢোকার চেষ্টা করছে, এবং তারা ঢুকছে। এগুলো ঢুকে আমরা দেখছি একটা বিব্রতকর পরিস্থিতি। এগুলো যদি আমরা সবাই মিলে মোকাবেলা না করি, প্রত্যেকটা দলে এক দল আর এক দলকে দেখাবে, এটা কিন্তু ঠিক না। এমনও এমনও অভিযোগ আছে যে একটা প্রেস ক্লাব একটা আইনজীবী সমিতির নির্বাচনে ওইখানে আপনার হলো আওয়ামী লীগের লোকদেরকে নিয়ে একটা বিশেষ রাজনৈতিক দল বিজয়ী হয়েছে। হ্যাঁ, এগুলো হচ্ছে, এগুলো আমরা লজ্জা পাই। আমরা এই ধরনের তৎপরতা বাংলাদেশের নাগরিকদেরকে, আমরা যারা বুক চিতে লড়াই করলাম লাঠি হাতে, আমাদেরকে ঝুঁকি মুখে ফেলছে এগুলো। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটি হচ্ছে আমরা অতীতে দেখেছি যে আমি বলি কিছুক্ষণ আগেই আমি আসলে আইনের উপর ভরসা রাখার মতো একটা পরিস্থিতি পাচ্ছি না। আমি যে 3বার ডিসঅ্যাপিয়ার হয়েছি, ফোর্সলি ডিসঅ্যাপিয়ার, যেটাকে গুম বলেন আপনারা, সেই গুমের বিষয়েও গুম কমিশনে আমি মামলা করিনি। আমি বিশ্বাস করি না আমাকে যারা গুম করেছিল, আমাকে যারা নিপীড়ন করেছে, বা আমাদেরকে যারা নিপীড়ন করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কোনো পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে। এই গণ অভ্যুত্থানের পরে আমাদের সহযোদ্ধা ছোট ভাই সজল মাহমুদকে গণধোলাই দিয়ে, তাকে চোর বানিয়ে, মোবাইল চোর বানিয়ে, আপনার হলো আমাদের আগের যে সংগঠন, সেই সংগঠনের ভাইরা তাকে হত্যার চেষ্টা করেছে। আমরা রমনা থানায় গিয়ে মামলার চেষ্টা করেছি, কোর্টে মামলার চেষ্টা করেছি, আমরা কোথাও এই মামলা দিতে পারিনি। অর্থাৎ আমাদের এখানে যারা ক্ষমতা মালিক হয়ে আছে, শক্তিশালী, তাদের বিরুদ্ধে কোনোভাবেই ন্যায় বিচার চাওয়া, মানে এটা অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। কেউ কোনো বিচারের পরিস্থিতি নাই। আমরা খুবই শঙ্কিত। এখানে আইন আদালত প্রত্যেকটা কেবলমাত্র ক্ষমতার দাসে রূপান্তরিত হয়ে আছে, শুধুমাত্র ক্ষমতার দাস। এছাড়া তাদের আর কোনো কাজ নাই, কোনো আইন নাই সাধারণ ভুক্তভোগীকে কোনো বিচার দেবে, ন্যায় বিচার দেবে। কোনো আইন নাই, কোনো নাই, কোনো ব্যবস্থাপনা নাই, খুবই ভঙ্গুর অবস্থা। বিষয়টা এরকম যে আপনার হাতে ক্ষমতা দেওয়া হয়েছে, আপনি এটা প্রয়োগ করছেন না, অথবা প্রয়োগ করার নীতিগত শক্তি, নৈতিক শক্তি আপনার কাছে নাই। তো অনেকগুলো বিষয় রয়েছে। একটা স্থিতিশীল সরকার প্রয়োজন, যেই সরকারকে জনগণ ম্যান্ডেট দেবে, সেই সরকার ন্যায় বিচার মানে প্রতিষ্ঠা করার জন্য তার আকাঙ্ক্ষা থাকতে হবে, সে চায় কিনা ন্যায় বিচার। এই রকম একটা বিষয় আসলে তখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। তাছাড়া বর্তমান পরিস্থিতিতে ন্যায় বিচারের মায়েরে বাপ হয়ে আছে। জাস্ট এইভাবে বললাম আমি। আমরা